Hello and how are you every student? Assalamu alaikum. তো আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সয়েল কম্প্যাকশন পড়তেছিলাম, সেখানে প্রথম যে লেকচার প্রথম পার্টে আমরা ডিটেলস ডেসক্রাইব করেছি। তো ওখান থেকে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ সয়েল কম্প্যাকশন, তাহলে এইটা হবে তার অ্যান্সার। এবং এই শিটটা অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নেবেন। তো যদি বলা হয় হোয়াট ইজ সয়েল কম্প্যাকশন, তাহলে এটা হবে, এই দুইটা লাইন হবে তার অ্যান্সার। আর যদি প্রিন্সিপাল অফ সয়েল কম্প্যাকশন চাই, তাহলে প্রথম লেকচারে যে ডায়াগ্রামটা আমি দেখিয়েছিলাম সেই ডায়াগ্রাম থেকে অ্যান্সার করবে। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে বেসিক ডিফারেন্স বিটুইন সয়েল কম্প্যাকশন অ্যান্ড কনসলিডেশন। কনসলিডেশন মানে হচ্ছে সয়েল কম্প্যাকশন করার সময় আমরা বিভিন্ন মেশিন ইকুইপমেন্ট ইউজ করি, ডাইনামিক লোড ইউজ করি, বাট কম্প্যাকশনের সময় এরকম কোনো ডাইনামিক লোড ইউজ করা হয় না। অর্থাৎ কনসলিডেশনের সময় যেমন কম্প্যাকশনের সময় শুধুমাত্র এয়ার ভয়েডটা রিডিউস হয়, সেখান থেকে কোনো ওয়াটার ফ্লো আউট হয় না, যেটা এখানে লেখা আছে। ইন কেস অফ কম্প্যাকশন অনলি এয়ার ইজ টু বি রিমুভড অ্যান্ড নো আউটফ্লো অফ ওয়াটার ইজ অকার্ড। অর্থাৎ কম্প্যাকশনের সময় শুধুমাত্র এয়ার ভয়েডটা রিমুভ হবে, কোনো ওয়াটার ওখান থেকে রিডিউস হবে না, আউটফ্লো হবে না। বাট ইন কেস অফ কনসলিডেশন বোথ এয়ার অ্যান্ড ওয়াটার ইজ টু বি রিমুভড, সো আউটফ্লো অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড। আর কনসলিডেশনের সময় সেখান থেকে ওয়াটারটাও আউটফ্লো হবে। কনসলিডেশন আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা পড়াবো জিওটেকনিক্যালে। তো এই দুইটা লাইন হচ্ছে বেসিক পার্থক্য। আর একটা আরেকটা পার্থক্য হলো যে ইন দ্য ডিউরিং কম্প্যাকশন ডাইনামিক লোড ইজ ইউজড অ্যান্ড ডিউরিং কনসলিডেশন স্ট্যাটিক লোড ইজ ইউজড। এটিও কথা লিখলেই হবে। সেটা দুইটা কোশ্চেন গেল। 3 নম্বর কোশ্চেন যদি আসে যে অবজেক্টিভস অফ কম্প্যাকশন, কম্প্যাকশনের উদ্দেশ্য অবজেক্টিভস কি, তখন এই যে আমার যে পিকচারটা দেওয়া আছে এখানে 4টা টপিকস লেখা আছে যে ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ সয়েল, অর্থাৎ সয়েলের স্ট্রেংথকে ইনক্রিজ করা, হুইচ ইনক্রিজ দ্য বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য ফাউন্ডেশন। সয়েলের স্ট্রেংথ বাড়লে কী হবে, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বাড়বে। 2 নম্বরটা হচ্ছে ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ আনডিজারেবল সেটেলমেন্ট অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ সেটেলমেন্ট না হয়ে যায়, আমি ফাউন্ডেশন দিলাম বাট ফাউন্ডেশন যদি সেটেল ডাউন হয়ে নিচে নেমে না যায়, সেটাকে দূর করা হচ্ছে কম্প্যাকশনের কাজ। 3 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য স্টাবিলিটি অফ দ্য সয়েল অফ ইমব্যাঙ্কমেন্ট। যখন ইমব্যাঙ্কমেন্ট বা কোনো নদী বাঁধ বানানো হয়, ওই বাঁধের স্টাবিলিটি বাড়ানোর জন্য সয়েলটাকে কম্প্যাক্ট করতে, লুজ সয়েল দিলে বাঁধটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। অ্যান্ড টু ডিক্রিজ দ্য পারমিয়েবিলিটি, 4 নম্বরটা, টু ডিক্রিজ দ্য পারমিয়েবিলিটি অ্যান্ড কম্প্রেসিবিলিটি অফ দ্য সয়েল। সয়েলের পারমিয়েবিলিটি কমানোর জন্য, পারমিয়েবিলিটি মানে হচ্ছে সয়েলের ভিতর দিয়ে ওয়াটার কতটুকু সিপিএস বা ফ্লো হতে পারবে, সেটাকে কমানোর জন্য সয়েল কম্প্যাকশন করা হয়। তো এই পিকটাও আমি দিয়ে দেবো আপনাদেরকে, গ্রুপে বা ফেসবুকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখান থেকে 4টা অপশন লিখলে হবে, তাহলে 3টা কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল। 4 নম্বর কোশ্চেন হতে পারে ইফেক্ট অফ কম্প্যাকশন অন সয়েল প্রপার্টিস, অর্থাৎ কম্প্যাকশনের ফলে সয়েলের যে প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্স বলে না, চরিত্র কেমন, সয়েলের চরিত্র কেমন, সয়েলের ক্যারেক্টারিস্টিক্স কেমন চেঞ্জ হবে, উন্নতি হবে না অবনতি হবে কম্প্যাকশনের ফলে, সেইটা যদি শর্ট কোশ্চেন আসে, মানে এগুলো হচ্ছে কোশ্চেন আর কি, আমি এবার সামারি করে দিব কোশ্চেনগুলো, তাহলে সেটা এভাবে লিখবেন আপনারা। ইনক্রিজ শেয়ার স্ট্রেংথ, ডিক্রিজ কম্প্রেসিবিলিটি, ডিক্রিজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে পারমিয়েবিলিটি বা সিপিএস। কন্ডাক্টিভিটি বাড়লে পারমিয়েবিলিটি বাড়ে। রিডিউসিং পারমিয়েবিলিটি, ইনক্রিজ ইরোশন রেজিস্ট্যান্স, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হওয়া সেটাকে কমায়। তাহলে এই 5টা টপিকস শর্ট এটুকু লিখলে হবে এই কোশ্চেনের জন্য। তো এখন আমি যাবো আজকে হচ্ছে মডিফাইড প্রক্টর টেস্টে, এরপর আমি ফিল্ড কম্প্যাকশন পড়াবো। মডিফাইড প্রক্টর টেস্ট আমরা এর আগে লেকচারে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট করেছি। এখানে জাস্ট আলাদা হবে এতটুকুই যে মডিফাইড প্রক্টর টেস্টে আমাদের 5টা লেয়ার করা হইতো, বাট স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে 5টা লেয়ার করা হইতো, মডিফাইড প্রক্টর টেস্টে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টে 3টা লেয়ার করা হইতো, মডিফাইড প্রক্টর টেস্টে 5টা লেয়ার করা হবে। নাম্বার অফ ব্লক 25টা থাকবে, লেয়ার হবে 5টা, এর ওয়েট যেটা সেটা বাড়বে। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আমাদের ছিল 2.5 কেজি, এই যে হ্যামারের ওয়েট 2.5 কেজি ছিল, বাট মডিফাইড প্রক্টর টেস্টে 4.5
0.536 কেজি হবে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড পোক্টর টেস্টে 24.4 নিউটন ছিল, এখানে 44.5 নিউটন থাকবে। ড্রপ অফ দ্য হ্যামার ছিল আমাদের স্ট্যান্ডার্ড পোক্টর টেস্টে 305 মিলিমিটার, বাট এখানে 57.2 মিলিমিটার, মানে 18 ইঞ্চি। আগেরটা ছিল 12 ইঞ্চি 1 ফিট, এখানে 18 ইঞ্চি। বাট নাম্বার অফ ব্লো পার লেয়ারে 25টা থাকবে, তাহলে এখানে এনার্জি কিছুটা বাড়বে। এবং এটা আমি একটা রিলেশনশিপ দিয়েছিলাম আপনাদের, যে স্ট্যান্ডার্ড পোক্টর টেস্ট এবং মডিফাইড পোক্টর টেস্টের এনার্জি কী, কারণ আমি তো এই 3টা সেক্টরের ক্লাস অলরেডি নিয়ে ফেলছি, বাট নিজে ভিডিওগুলো এখন মানে দিচ্ছি আপনাদের, সেটার অংশটুকু এখান থেকে আপনারা দেখেন। এই যে অংশটুকু যদি আসে আমাদের এই কোশ্চেনটা, যে ডিসক্রাইব দ্য রিলেশনশিপ অফ এনার্জি ইফোর্ট অর কম্প্যাকশন ইফোর্ট বিটুইন স্ট্যান্ডার্ড পোক্টর টেস্ট এবং মডিফাইড পোক্টর টেস্ট, তখন এগুলো সব লিখতে হবে। মোল্ড ভলিউম কেমন, হ্যামারের ওয়েট কি, স্ট্যান্ডার্ডে কেমন, মডিফাইড পোক্টরে কেমন, সবগুলো লেখার পরে ইকুয়েশন লিখতে হবে। ওয়েট অফ দ্য হ্যামার, হাইট অফ দ্য ড্রপস, নাম্বার অফ লেয়ার, নাম্বার অফ ব্লো পার লেয়ার, ভলিউম অফ দ্য মোল্ড লিখে স্ট্যান্ডার্ড পোক্টর টেস্টের জন্য এনার্জি বের করবেন এইভাবে, মডিফাইড পোক্টর টেস্টের জন্য এনার্জি বের করবেন এইভাবে। এরপরে মডিফাইড আর স্ট্যান্ডার্ডে ভাগ দিলে 4.5, তখন এটাকে এই পাশে নিয়ে আসলে এনার্জি অফ মডিফাইড ইজ ইকুয়াল টু 4.5 ইন্টু স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড পোক্টর টেস্টে যে এনার্জি পাওয়া যায় মডিফাইড পোক্টর টেস্টে তার 4.5 গুণ বেশি পাওয়া যায়। হয়ে গেল একটু অ্যান্সার। তাহলে আমাদের মডিফাইড পোক্টর টেস্টের কনসেপ্টটা ক্লিয়ার হলো। স্ট্যান্ডার্ড মডিফাইড পোক্টর টেস্টের প্রায় সেমই কনসেপ্ট, বাট এখানে এনার্জি বেশি হয়। এখন আমরা দেখবো যে ফিল্ড কম্প্যাকশন কন্ট্রোল, ফিল্ডে কতটুকু ডিগ্রি অফ কম্প্যাকশন কতটুকু দরকার হবে আমাকে। ডিগ্রি অফ কম্প্যাকশন মানে হচ্ছে যে গামা ডেন্সিটি ফিল্ডে কতটুকু পাবো, আর হচ্ছে গামা ডেন্সিটি ল্যাবে কতটুকু পাবো তার পার্সেন্টেজ। অর্থাৎ আমি যেই ডিজায়ার যতটুকু আমার দরকার, আমার যে লক্ষ্য আমার যেটা, সেইটা গেইন করার জন্য আমি যখন কম্প্যাকশন করব, কম্প্যাকশন শেষ হয়ে গেলে আমি দেখব যে আমি আমার লক্ষ্যে কতটুকু পৌঁছাইতে পারলাম, সেটা বের করা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যাকশনের কাজ। তো সেটার জন্য আমাকে ফিল্ড টেস্ট করা হয়। ফিল্ডে গিয়ে স্যান্ড কোন মেথড আছে, ওই স্যান্ড কোন মেথডের মাধ্যমে ফিল্ডে একটা সয়েলের ডেন্সিটি কেমন সেটা বের করা যায়। আর ওই ফিল্ডের সয়েলটাকে তুলে এনে ল্যাবে যখন টেস্ট করবেন তখন একটা ডেন্সিটি পাবেন। এই যে ল্যাব টেস্ট এবং ফিল্ড টেস্ট, এই দুইটার যে অনুপাত সেটাকে বলা হয় ডিগ্রি অফ কম্প্যাকশন। If the value of degree of compaction is obtained greater than 95%, then the compaction is okay. Otherwise, the work is not okay. তো আমি যদি বলি ডিগ্রি অফ কম্প্যাকশন কি কোশ্চেন, তাহলে অ্যান্সার হবে এতটুকু। তো ডিগ্রি অফ কম্প্যাকশন, যেমন আমি ফিল্ডে আমি চাইলাম যে আমি ওখানে গিয়ে 100% কাজ করবো, কিন্তু 100% তো করা সম্ভব হয় না। যদি 95% বা তার চেয়ে বেশি হয় তাহলে ধরবো আমার কাজটা ঠিক আছে। এর কম হয়ে গেলে বুঝবো আমার কম্প্যাকশনে কোথাও গড়মিল হয়েছে, কন্ট্রাক্টর হয়তো ঠিক মতো মেশিন চালায় নেয়, বা যতটুকু মেশিন চালানোর কথা ছিল ততটুকু চালায়, অল্প চালাইছিল, তার তেল বেঁচে যায়, দেখা যাচ্ছে অল্প অল্প করলে কাজটা তাড়াতাড়ি হবে, বিভিন্ন কাজে সে ফাঁকি দিয়েছে আর কি। তাহলে কন্ট্রাক্টরের ফাঁকি ঝুঁকি ধরা যাবে আমার এই ফিল্ড টেস্ট এবং ল্যাব টেস্টের দুইটা রেশিও বের করে। এটা হচ্ছে ফিল্ড কম্প্যাকশন। মেথড অফ কম্প্যাকশন, কম্প্যাকশনে কী কী মেথড আমরা ইউজ করি সেটা আমরা বই থেকে দেখবো, এখানে বেশি একটা ভালো নাই। মেথড অফ কম্প্যাকশনটা আপনারা বই থেকে দেখাচ্ছি। কম্প্যাকশনের কিছু মেথড আছে, কোন কোন মেথড আমরা ফিল্ড কম্প্যাকশন। এক নম্বর হচ্ছে স্মুথ হুইল রোলার। এই স্মুথ হুইল রোলার আমরা ইউজ করতে পারি, অথবা নিউমেটিক রাবার টায়ার রোলার, অথবা শিপ ফুট রোলার, অথবা ভাইব্রেটরের রোলার। এটার নাম আসবে, আপনার নামটা লিখলেই হবে। যেমন এটা হচ্ছে স্মুথ হুইল রোলার, ফিগারটা আপনারা অনেকেই দেখছেন। স্মুথ হুইল রোলার, এই স্মুথ হুইল রোলার এ আমাকে হচ্ছে প্রেশার দিবে। স্মুথ হুইল রোলার কিছু কিছু আছে যে ভাইব্রেশন দেয়, ইম্প্যাকশন দেয়, সব মেশিনে একরকম দেয় না। তো স্মুথ হুইল রোলার যেটা আমরা ইউজ করব, স্মুথ হুইল রোলার সে শুধু আমাকে প্রেশার দিবে, অর্থাৎ এই যে তার বড় গোল ড্রাম যেটা, এটাতে শুধু সয়েলের উপরে সে প্রেশার দিবে স্মুথ হুইল রোলারে। তো এটা আপনারা লিখবেন যখন আসবে ফিল্ড কম্প্যাকশনের মেথডগুলো লেখো। টাইপ অফ, দেয়ার আর 4 টাইপস অফ রোলার,
আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কম্প্যাকশন টাইপ ইন দ্য ফিল্ড হুইচ ইজ ইউজড, তখন আপনারা এই অ্যান্সারটুকু লিখবেন। চারটা লিখে পাশে লিখে দিবেন যে স্মুথ হুইল রোলার সে শুধুমাত্র ইট গিভস অনলি প্রেশার, আর নিউমেটিক রাবার টায়ার রোলার ইট গিভস প্রেশার প্লাস নিডিং। ওই যে নিডিং বলে যেটাকে আমরা, এই যে রাবারের যে চাকা আছে না, যে রাবার, সে এখান থেকে এর উপরে প্রেশারের পাশাপাশি নিডিংও ইউজ করে। এরপরে আছে যদি শিপ ফুট রোলার আমরা ইউজ করি, শিপ ফুট রোলারও আমাকে প্রেশার দিবে এবং হচ্ছে নিডিং দিবে। নিডিং হচ্ছে যে নিডল আছে না, সুই দিয়ে যেমন যখন ইসের ভিতরে আপনারা খোঁচা দেন, খোঁচার মতো আর কি। এই যে অংশটুকু দেখতেছেন না, এগুলো তো সয়েলের ভিতরে খোঁচা দিব, সয়েলের ভিতরে, আমি আসলে বাংলায় বলছি আপনাদের বোঝানোর জন্য, একবার খাঁটি বাংলা, সয়েলের ভিতরে প্রেশার দিবে, প্রেশারের পাশাপাশি সয়েলকে আবার ওই অংশগুলো দিয়ে ফুট, পা দিয়ে যদি আমরা কোনো মাটি দিয়ে, দেখুন না, যদি কোনো জায়গায় মাটি নরম থাকে তো পা দিয়ে ওটাকে দাবাই দিই, তো ওই পায়ের যে অ্যাকশনটা সেটাও দিবে। আর ভাইব্রেটরি রুলার যদি হয় যেরকম ভাইব্রেটরি রুলার, তখন সে ভাইব্রেশন দিবে, প্রেশার দিবে প্লাস নিডিং দিবে প্লাস সে ভাইব্রেশনও দিবে। ভাইব্রেশন দিলে এটা আরেকটু বেশি ইম্প্যাকশন হবে। তো এই অংশটুকু আপনারা হচ্ছে বই থেকে দেখবেন, আর এই চারটা জিনিস আপনারা লিখবেন। পাশাপাশি এটা শুধু প্রেশার দিবে, এটা প্রেশার প্লাস নিডিং, এটা প্রেশার প্লাস নিডিং, এটা প্রেশার প্লাস নিডিং প্লাস ভাইব্রেশন, এইটুকু জাস্ট লিখলে হবে। এটা হবে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা তো পড়াইলাম টেস্ট মেথড, স্ট্যান্ডার্ড এবং মডিফাইড পক্ষ টেস্ট। এটা হচ্ছে ফিল্ড টেস্ট। ফিল্ডে কীভাবে, এই যে বললাম না স্যান্ড কোন মেথড, রাবার বেল, স্যান্ড কোন মেথডটা বেশি ইউজ করা হয়, মেথড জানার দরকার নেই আমাদের। পড়ানো হয়েছে। তো ইফেক্ট অফ ওয়াটার অন কম্প্যাকশন, যদি বলা যায় কম্প্যাকশনের উপর ওয়াটারের প্রভাবটাকে, যেটা আগে আপনাদের প্রিন্সিপাল যেটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল অফ সয়েল কম্প্যাকশন, ওইটা আর এটা একই জিনিস। এই যে সেম ডায়াগ্রাম, একটা ময়েশ্চার কন্টেন্ট যখন আমরা আস্তে আস্তে ময়েশ্চার কন্টেন্ট বাড়াবো, তার ডেন্সিটি বাড়তে থাকবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ডেন্সিটি কমে যাবে। এই যে ম্যাক্সিমাম ডেন্সিটি সেটা হবে ম্যাক্সিমাম অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, আর ওই ডেন্সিটি হবে ম্যাক্সিমাম ডেন্সিটি। এটুকু আপনারা পড়লে হবে, যেটা আমি আগের লেকচারে পড়াইছি অলরেডি। যদি বলে ইফেক্ট অফ ওয়াটার অন দ্য কম্প্যাকশন, তাহলে একটু অ্যান্সার দিলে হচ্ছে ইন সয়েল কম্প্যাকশন ইজ এ ফাংশন অফ ওয়াটার কন্টেন্ট, ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সয়েল ডিউরিং কম্প্যাকশন, অ্যাক্ট অ্যাজ এ সফটেনিং এজেন্ট অন দ্য সয়েল পার্টিকেল। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি যদি চাওয়া হয়, তাহলে এই ডায়াগ্রামটা দিবেন, আর হচ্ছে এই অংশটুকু যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ, যেই কারণে ইন এ সয়েল ক্যান বি কম্প্যাক্টেড টু এ ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট বাই গিভেন কম্প্যাকশন ইফোর্ট। অর্থাৎ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে ওই পরিমাণে ময়েশ্চার কন্টেন্ট বা ওই পরিমাণে একটা ওয়াটার, যেই ওয়াটার ইউজ করার ফলে সয়েল কম্প্যাকশন করার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পাবো, সেই অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে বলা হয় অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এবং তারপরে আমি একটা কথা বলছিলাম প্রথম লেকচারে, আপনাদের মনে আছে কিনা, যে আমি যতই ওয়াটার কন্টেন্ট বাড়াই এবং যত নাম্বার অফ ব্লো সংখ্যা বাড়াই, কিন্তু কখনো সে জিরো আর ভয়েড লিমিটকে ক্রস করে না। সেটার অ্যান্সার এখানে যেটা আমি মুখে বলছিলাম, হ্যামার ওয়েট অর নাম্বার অফ ব্লো পার লেয়ার ইনক্রিজ দ্য এনার্জি পার ইউনিট ওয়েট ভলিউম। অর্থাৎ হ্যামার ওয়েট অথবা হ্যামারের ভলিউম নাম্বার অফ ব্লো যদি বাড়ায়, তাহলে আমার এনার্জি ইনক্রিজ করবে, এবং কম্প্যাকশন কার্ভ মুভস আপওয়ার্ড। এনার্জি ইনক্রিজ করে দেখা যায় যে আপওয়ার্ড আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। আর ইনক্রিজ অফ ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি বাট ডিক্রিজ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এইটার ফলে কি হবে, আমার এনার্জি উপরের দিকে যাইতেছে যত কম্প্যাকশন বাড়াবো, কিন্তু দেখতেছি যত এনার্জি বাড়তেছে সে বাম দিকে যাচ্ছে, অর্থাৎ ময়েশ্চার কন্টেন্ট কমে যাচ্ছে। তাহলে যেহেতু সে একে তো উপরের দিকে উঠতেছে আবার বাম দিকে যাচ্ছে, সো কখনো এই লাইনকে ক্রস করা সম্ভব না। এই অংশটুকু পড়লেই আপনারা তার, অর্থাৎ এটুকু হচ্ছে তার অ্যান্সার। এই যে এখান থেকে শুরু করে এইটুকু ডায়াগ্রাম সহ। জিরো এয়ার ভয়েড লাইন কি, এটুকু অতটা দরকার নেই আপনাদের। এয়ার ভয়েড লাইন, এ লাইন হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন ড্রাই ডেন্সিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অফ এ কম্প্যাকশন সয়েল, এটাকে বলা হয় হচ্ছে এয়ার ভয়েড লাইন। অর্থাৎ
যেটা হচ্ছে আমাদের কম্প্যাকশন, এইটা কম্প্যাকশন ইফোর্ট তার সাথে এয়ারের রিলেশনশিপ শো করে, সেটাকে বলা হয় জিরো এয়ার ভয়েড, এয়ার ভয়েড লাইন। জাস্ট এটুকু বললে আপনারা বুঝবেন। এবং জিরো এয়ার ভয়েড লাইন হচ্ছে যেখানে কোনো এয়ার ভয়েড নাই, ফুললি স্যাচুরেটেড, সে কথায় লেখা যায় দ্য লাইন, এ লাইন হুইচ শোজ দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন ড্রাই ডেন্সিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট ফর এ কম্প্যাক্টেড সয়েল কন্টেনিং 0% এয়ার, কোনো এয়ার নেই, যা আছে সব ওয়াটার, 100% স্যাচুরেশন, তাহলে জিরো এয়ার ভয়েড লাইনের ইকুয়েশন হবে এরকম, যেটা আমি প্রথম লেকচার আপনাদেরকে দেখাইছি। এখানে সেই কথাটুকু বলা আছে যে স্মুথ হুইল রোলার সে শুধু প্রেশার দেয়, নিউমেট্রিক রাবার টায়ার সে প্রেশার প্লাস নিডিং দেয়, তার খোসা যেটা সেটা। শিফট ফুট প্রেশার প্লাস নিডিং, ভাইব্রেটরি রোলার প্রেশার প্লাস নিডিং প্লাস ভাইব্রেশন। আরেকটা আছে যে ক্যাটারপিলার টেম্পিং ফুট, এটা হচ্ছে ইম্প্যাক্ট দেয়, প্রেশার প্লাস নিডিং প্লাস ভাইব্রেশন প্লাস ইম্প্যাক্ট। সেটা হচ্ছে এই অংশটুকু, এই যে অংশটুকু দেখতেছেন আপনারা ভিতরে এখানে, এই যে অফ সেন্টার রোটেটিং ওয়েট, এটার মাধ্যমে সে ভাইব্রেশন, ইম্প্যাকশন সে দেয়। তো ওখান থেকে এইটুকু অংশ দেখলে হবে। ফিল্ড কম্প্যাকশন রিলেটিভ এটা দরকার নেই। এখন কম্প্যাকশন কিছু জিনিসের উপর, ফিল্ড কম্প্যাকশন আমার কিছু জিনিসের উপর ডিপেন্ডস করবে, যেটাকে আমরা বলি ফ্যাক্টর এফেক্টিং বা কম্প্যাকশন। সব ধরনের সয়েলে কি আমি এক ধরনের কম্প্যাকশন ইফোর্ট দিতে পারবো? একই ধরনের ইফোর্ট কিন্তু আমি সব ধরনের সয়েলে দিলে হবে না। তো কোন বিষয়ের উপরে সয়েল কম্প্যাকশন নির্ভর করবে, সেটাকে বলা হয় ফ্যাক্টর এফেক্টিং দ্য সয়েল কম্প্যাকশন। সেটা নির্ভর করবে ময়েশ্চার কন্টেন্টের উপরে, কম্প্যাকশন ইফোর্টের উপরে, টাইপ অফ সয়েলের উপরে। অর্থাৎ কোন ধরনের সয়েলে ময়েশ্চার কতটুকু আছে, এবং আমি কোন মেশিন দিয়ে কি দিয়ে কম্প্যাকশন দিচ্ছি তার উপর ডিপেন্ডস করবে the soil degree of compaction। এটাকে আমরা বলি যে ফ্যাক্টরস ফর সিলেক্টিং অফ কম্প্যাকশন ইকুইপমেন্ট, soil type, size of the project, optimum compaction requirement, আর হচ্ছে required production rate। আর এটা হচ্ছে factor on which degree of compaction depends, soil type, কোন ধরনের সয়েল, ময়েশ্চার কন্টেন্ট কতটুকু, আর হচ্ছে টাইপ অফ দ্য রোলার্স, কতটুকু রোলার্স, কোন ধরনের রোলার্স আমি ইউজ করতেছি। এটা হবে আপনাদের মেইন অ্যান্সার আর কি, যদি কোশ্চেন আসে। ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য কম্প্যাকশন ডিগ্রি অফ কম্প্যাকশন, অথবা ফ্যাক্টর অন হুইচ কম্প্যাকশন ডিপেন্ডস, কোন ফ্যাক্টরের উপর কম্প্যাকশন নির্ভর করবে, তখন 4টা লিখলে হবে। সয়েল টাইপ, ময়েশ্চার কন্টেন্ট, টাইপ অফ রোলার, এই 3টে মেজর। আর একটা আছে থিকনেস অফ লিফট, অর্থাৎ আমি কতটুকু সয়েল নিয়ে বা কতটুকু এরিয়াকে কম্প্যাকশন করতে সেটার উপর ডিপেন্ডস করবে। এইটুকু লিখলে হবে, এখানে আসার দরকার নেই, জাস্ট এইটুকুই অ্যান্সার আপনাদের। তাহলে এতটুকু হলো আমাদের সয়েল কম্প্যাকশনের থিওরি। আমি পরবর্তী লেকচারে সয়েল কম্প্যাকশনের উপরে কিছু ম্যাথ, সেই ম্যাথ আপনাদেরকে করাবো, তাহলে আমাদের সয়েল কম্প্যাকশনের লেকচারটা কমপ্লিট হবে। থ্যাংকস টু এভরিওয়ান।